ঘটে যাওয়া অপরাধ আর তার পেছনের খবর নিয়ে সময়ের সাপ্তাহিক আয়োজন অপরাধ সূত্রে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখেই পুলিশ কর্মকর্তা বলেছিলেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন জহির লস্কর আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। এক পর্যায়ে পুলিশের গাড়িতেও তোলা হয় আদর্শ জীবন মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রের মালিক সহ বেশ কয়েকজনকে। কিন্তু না, এ ঘটনায় হয়েছে একটি অপমৃত্যু মামলা। জেলেও যেতে হয়নি নিরাময় কেন্দ্রের কাউকে। গাজীপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার লেপতোষক ব্যবসায়ী ফালান লস্করের বড় ছেলে জহির। 6 বছরের একটি ছেলে সন্তানের জনক জহির 5-7 বছর আগে হঠাৎ মাদকাসক্ত হয়ে পড়েন। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বেশ কয়েকবার তাকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। একটি নিরাময় কেন্দ্রে আসা যাওয়ার এক পর্যায়ে বিয়ে করেন এক জাপানি নারীকে। মাস 6 আগে জাপানি স্ত্রী তার দেশে চলে যাওয়ায় হতাশ জহির আবারও আশ্রয় নেন মাদকের। 2 বছর খুব সুস্থ ছিল, যে এক মেয়ে বিয়ে করছে, মেয়ে বিয়ে করার পরে জাপান চলে গেছে। ওই মেয়ে জাপান যাওয়ার পরে দেরি করার পরে এই ছেলে আবার নেশা ধরছে। রাবেয়া বেগম আরও জানান, জহিরকে সবশেষ ভর্তি করা হয় জয়দেবপুর উত্তর ছায়াবিথি এলাকার আদর্শ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে। এটি গত 23 নভেম্বরের ঘটনা। ভর্তির 14 দিনের মাথায় 8 ডিসেম্বর রাতে নিরাময় কেন্দ্রের মালিক মোবাইলে রাবেয়াকে জানান জহির পাগলামো করছে, প্রয়োজনে কিছু মারধরও করতে হবে। আর পরদিন সকালে খবর পান তার প্রথম সন্তান আত্মহত্যা করেছে। কিন্তু রাবেয়ার বিশ্বাস, আত্মহত্যার পথ বেছে নেওয়ার মতো কাপুরুষ ছিল না তার ছেলে। সে কি আপনাকে বলছিল যে কিছু মারধর করতে হবে? হ্যাঁ, এটা প্রশ্ন করছিল যে 2-1টা দিমু। পরে আমি বলছিলাম 2-1টা দিবা, আচ্ছা যদি 2-1টা দিত দাও। তারপর মনটা খারাপ লাগলো দেখে বললাম যে থাক, তাহলে বেশিরকম পাকলামি করলে 2টা ঘুমের বুড়ি খাওয়া শোয়া রাখো। মনটা তো মানলো না, তখন আবার এই কথা আমি বললাম। আমার এমনি চাইছে মা দাও দাও 200 টাকা, কেউ একটা হালাত দাও, রিকোয়েস্ট করছে। কিন্তু বৈশা রয়েছে, রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো দিন এই ধরনের কোনো কার্যকলাপ সে করে নাই, যার কারণে আমার কোনো এটা বিশ্বাস হয় না। একজন আমার ননদের ছেলে ছিল, সে বলছে এই 3-4 দিন আগে বাঁধছিল, যে কথাটা আমার কাছে বলছে ওই কথাটাই বলছে। তারপর থাপড় দিছে, পরে কান দিয়ে রক্ত বেড়েছে পরেও বলছে যে দেখেন আপনারা আমার শুধু এইভাবে করতেছেন, আমি অসুস্থ, আমাকে করেন, চিকিৎসা করেন। মৃত্যুর কারণ অনুসন্ধান করতে অপরাধ সূত্র যায় আদর্শ জীবন নিরাময় কেন্দ্রে। জানা গেল, পরিচালক কাজী ওয়াহিদুজ্জামান মিলন অফিসে নেই। বলা হলো জুম্মার নামাজের প্রস্তুতি নিচ্ছেন মিলন, আসতে হবে নামাজের পর। ফিরে আসার আগে চলুন দেখে আসি জহির লস্করের পরিবারের অন্য সদস্যদের বক্তব্য। মুন্সিপাড়ার একটি এতিমখানায় চলছে জহিরের জন্য দোয়া পরবর্তী কাঙালি ভোজ। 9 ডিসেম্বর সকাল 10টার দিকে নিরাময় কেন্দ্রের মালিক নিজে এসে ডেকে নিয়ে যায় জহিরের ছোট ভাই আব্দুর রাকিবকে। নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের সেদিনের আচরণ আর জহিরের মৃতদেহের সুরতহাল দেখে নানা প্রশ্ন রাকিবের মনে। তারা আমাদেরকে 3-4 ঘন্টা পর আমাদেরকে খবর দেয়। আপনি জিজ্ঞেস করেন না যে আপনাদেরকে কেন সাথে সাথে খবর দেন? এটা মূলত আমি জিজ্ঞেস করছি, তারা বলছে যে আমরা এরকম ভয় পেয়ে গেছি, যে আমরা এখন কি করব। জায়গা দেখে মনে হয় না যে আত্মহত্যা, যেহেতু যদি আত্মহত্যা করতো লেফটেন্টার লাগাও পারতো করতে। আপনার টয়লেটের ভেতরে বেলকিনি ছিল, ওইখানেও করতে পারতো, বা পায়ের নিচে বালতি রেখেও সে আত্মহত্যা করতে পারতো। যেহেতু পায়ের নিচে কোনো বালতি বা কোনো মগ কোনো কিছুই পাইনি, এই জন্য আমার এখন একটু বিশ্বাস হয় না যে সে আত্মহত্যা করছে। রাকিব আরও জানান, সেদিন ঘটনাস্থলে প্রথম যে পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়েছিলেন তিনি বলেছিলেন জহিরকে হত্যা করা হয়েছে। পুলিশের নাম আমার সঠিক খেয়াল নাই, তবে আপনার উনি ওই দিন বলছিল যে এই লাশটা আপনারা নিতে পারবেন না, এটা মার্ডার হয়েছে, এটা আমি পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমি আপনাকে দিতে পারবো না এই লাশ। রাকিবের মামা জানান, সরকার দলীয় এক নেতার প্রভাব আর গোপন লেনদেন কিছু সময়ের মধ্যেই বদলে দেয় পুলিশের গতিবিধি ও ভাষ্য। তারা বলা শুরু করেন, ময়নাতদন্তের আগে বলা যাবে না কি কারণে জহিরের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক আমি দেখলাম যে মালিক সহ 6 জনকে গাড়িতে উঠালেন, পুলিশের গাড়িতে।
আমি থানায় আসলাম পিছে পিছে, থানায় এসে কামসাবকে পাইলাম, জিজ্ঞাসা করলাম যে যাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করলেন তারা কি এখানে আছে? বললো যে না, আমরা কাউকে গ্রেপ্তার করি না, তাদেরকে রেখে আসছি। পুলিশের যে ভূমিকাটা, এটা আমার কাছে রহস্যময় মতো মনে হয়েছে, যে ওখানে মালিকের যে বউ মিলন নাকি, ওর স্ত্রীকে দেখছি আমি যে ওখানে ঘোরাঘুরি করতেছে, এবং ওখানে টাকা পয়সার একটা শব্দ শুনছি আমি, যে এখানে টাকা নিয়ে আসছে। জুমার নামাজের পর থেকে নিরাময় কেন্দ্রে অপরাধ সূত্রে অপেক্ষা করছিলেন আদর্শ জীবনের পরিচালক মিলন। সে রাতে কেন্দ্রে উপস্থিত ছিলেন না দাবি করে এক কথায় বললেন জহির আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগের দিন জহিরের মাকে ফোন করার বিষয়টি স্বীকার করলেও দাবি করলেন মারধরের কোনো কথা তিনি বলেননি। আত্মহত্যা করার একটা প্রবণতা তার ভিতরে ছিল, সে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, জাস্ট ওই সুযোগটাই সে কাজে লাগাইছে। আপনারা কিভাবে জানলেন যে সে আগেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল? এটা আমি তো বললাম যে প্রত্যাহারজনিত কারণে এরকম একটা হতে পারে, হওয়ার একটা পসিবিলিটি আছে, থাকে। এটা বুঝলাম, এটা হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি এটা এইভাবে বুঝলাম যে পাহারাদার যখন ঘুমাইছে তখনই সেই কাজটা করছে। তার মা তো বলছে যে আপনি তাকে ফোন করেছেন যখন, তখন বলেছেন যে কিছু মারপিট করা লাগতে পারে। না, এরকম কথা আমি বলিনি। এরকম কথা একজন মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের পরিচালক, এরকম কথা কোনো পরিচালকই এরকম কথা বলবে না। খবরটা ওনাদেরকে দেওয়া হয়েছে 6:30 থেকে 7টা। তার ভাই বলল যে দোকানে বসা ছিল 9টা-10টার দিকে, তখন আপনি না, সরি 6:30 7টা না, 8টা 8:30টার দিকে। কথার এক পর্যায়ে অপকটে স্বীকার করলেন তিনি সহ একসময় মাদকাসক্ত, পরে সুস্থ হওয়া 4 ব্যক্তি পরিচালনা করছেন রোগীদের চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি। এজন্য কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কিংবা অনুমোদনেরও দরকার নেই বলে দাবি তার। বাংলাদেশে মোট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত 81টা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। এর মধ্যে 60টা হচ্ছে রিহ্যাবিলিটেশন, আর বাকিগুলি হচ্ছে ডিটক্সিফিকেশন। ওয়ারওয়াজ বাংলাদেশে রিহ্যাবিলিটেশন সেন্টার আছে 1000-এর উপরে। অ্যাকচুয়ালি মূল বিষয়টা হচ্ছে আমরা যে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলি বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে যে পুনর্বাসন কেন্দ্রগুলি যেগুলি আছে, এগুলি আপনার মূল থিমটা হচ্ছে একজন আসক্ত ব্যক্তি সে যখন নিজেকে পুনরুদ্ধার করে তখন তাকে বলা হয় রিকভারি, অর্থাৎ পুনরুদ্ধারকারী। একজন রিকভারি শুধু আরেকজন অ্যাডিক্টকে বুঝতে পারে, এছাড়া এই পৃথিবীর আর কেউ বুঝতে পারে না। সে অতি সহজে তাকে যত সহজে তাকে মানসিকভাবে পরিবর্তন করতে পারবে, হ্যাঁ, এত সহজে কোনো ডাক্তারও তাকে পারবে না। জহিরের সাথে যারা চিকিৎসা নিচ্ছিলেন তাদের সাথে কথা বলতে এবং যে টয়লেটে তার মৃতদেহ পাওয়া গেছে সেটি সরেজমিনে দেখতে দিতে অস্বীকৃতি জানান মিলন। দাবি করেন টয়লেট পাহারা দেওয়ার দায়িত্ব ছিল যার, তিনি ছুটিতে গেছেন। না, ওই জায়গাটার ছবি নেওয়া যাবে না। আর সেদিনের যে নাইট গার্ড যে ছিলেন উনি আজকে সকালে ছুটিতে বাড়িতে গেছেন, ওনার ভাই এসে নিয়ে গেছেন। ওনারা এখন আন্ডার ট্রিটমেন্ট আছে। একটা ঘটনা ঘটে গেছে, ওনারা এমনিতে ভয়ভীতির মধ্যে আছে। এখন আপনি যদি তাদের বক্তব্য যদি ধারণ করতে যান বা নিতে যান, তারা এই প্রোগ্রামটাই নিতে পারবে না, তাদের সুস্থতার ব্যাঘাত করবে। তবে সে রাতে আদর্শ জীবনে উপস্থিত চা নিরাময়কারীর একজন রেহান দাবি করলেন বিভিন্ন সময় জহিরের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখেছেন তিনি। প্রশ্ন হলো এটি আজ করার পরও কিভাবে আত্মহত্যার ঘটনা ঘটল। রেহানেরও দাবি মাদকাসক্তদের চিকিৎসা করতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই। একটা শেয়ারিং এ এমনও বলছে, ডাইসে দাঁড়িয়ে আমাদের একটা শেয়ারিং হয় এর মিটিং এর মধ্যে, তার আত্মহত্যার প্রবণতা আছে, ইভেন সে আরেকবার রিহাবে গেলে সে আত্মহত্যা করবে, এরকম ভাবে সে ডিক্লেয়ারও দিচ্ছে অনেক সময়, তার বন্ধুরা এটা শুনছে। সো সে হয়তো এটা অনেক দিন ধরে মনের মধ্যে যত্ন করে রেখে দিছে যে একদিন না একদিন সে বাস্তবায়ন করবে। আসলে আধ্যাত্মিকতার ট্রেনিং কি, নামাজের ট্রেনিং কি, কোরআন শরীফ পড়েন, সূরা কারাত শিখেন, কালেমা শিখেন, তাহলে আপনি নামাজ সহিভাবে পড়তে পারবেন। আর এই প্রোগ্রামের সিস্টেম হচ্ছে আপনি ভালো করে প্রোগ্রামে মন দেন, সার্ভিসের মধ্যে নজর দেন এবং আপনার অভিজ্ঞতা আপনি নিজে তৈরি করে নেন, জ্ঞান আপনার অটোমেটিক চলে আসবে। জহিরকে হত্যা করা হয়েছে, পরিবারের অনেকের মনে
এমন জোরালো সন্দেহ থাকার পরও তার বাবা একটি অপমৃত্যুর মামলা করেছেন। নিজ সন্তানের মৃত্যুর বিষয়ে নিরাবেগ ও ভাবলেশহীনভাবে যেসব কথা বললেন তা সত্যি দুর্লভ। এখন মনে করেন যে এটা তো যাহতো আমি বাদী হইনি, এখন আমার ধৈর্য নিতে হবে যে সে মারা গেছে। কারণ হলো এটা তো আর আমি বাদী হইনি, কেন আমি মামলা মোকদ্দমে জড়াবো না, এটা হলো আমার মেন কথা। কেন আমার সন্তান গেছে, সন্তান আর আমি ফেরত পাবো না মামলা মোকদ্দমা করে। এই জন্য আমি মামলায় যাই। কেন দেখা গেছে এরকম অনেক দেখছি মামলা মোকদ্দমা করে, এরপরে এসে দেখা যায় কিছুদিন পরে এসে নেতা ফেতা ধৈর্য পরে এসে আপোষ মীমাংসা কিছু টাকা পয়সা দিয়ে এদিক সেদিক হয়ে যায়। আমি তো আর মরা বিক্রি করে তো টাকা খাবো না। এই জন্য আমি যদি আপোষ এমনি হয়ে যাই তাহলে আমার মামলা করে আরেকজনের হয়রানি করার তো আমার কোনো দরকার নেই। কেন মিলনসহ কয়েকজনকে ধরার পরও ছেড়ে দেয়া হলো? কিভাবে হত্যার সন্দেহ থেকে সরে আসলো পুলিশ? এমন সব প্রশ্ন নিয়ে অপরাধ সূত্র হাজির জয়দেবপুর থানায়। নানাভাবে বোঝানোর পর তদন্ত কর্মকর্তা কথা বলতে রাজি হলেন, তবে শর্ত একটাই, মামলার সবশেষ পরিস্থিতি কি এ প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন করা যাবে না। থানা পুলিশ খবর দিছে অপমৃত্যু মামলা হয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব আমার পাঠাইছে। আমরা 16 তাল রিপোর্ট করছি, 16 তাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করছি। 16 তাল রিপোর্ট পাওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। এখন প্রশ্ন হলো, যে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা তা কি বস্তুনিষ্ঠ হবে, নাকি অভিযোগ উঠবে সেখানেও অদৃশ্য শক্তির কারসাজির? খদ্দেরকে মাদক বিক্রেতার বাড়ি চিনে না দেওয়ার অপরাধে খুন হলো কলেজ ছাত্র জনি। মাদক বিক্রিতে বাধা দেয়ায় প্রাণ দিতে হলো রাজশাহীর পঞ্চবটি এলাকার কলেজ ছাত্র জনিকে। 11 দিন ধরে হাসপাতালের বিছানায় কাতরানোর পর গত বুধবার দুপুরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন না ফেরার দেশে। জনিকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। রাজশাহী মহানগরীর পঞ্চবটি এলাকা পরিণত হয়েছে মাদকের আখড়ায়। এখানে কি পাওয়া যায় তা বড় কথা নয়, কি পাওয়া যায় না সেটাই বড়। হেরোইন, ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল, প্যাথেডিন, দেশি বিদেশি মদ ও একটু পরিচিত হলে কম টাকায় চুয়ানিও মিলতে পারে খুব সহজেই। আর যেখানে এত কিছু পাওয়া যায় সেখানে প্রতিদিন মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের মিলন মেলা বসবে, এটি খুবই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো এই যে মাদকের রাজধানী হিসেবে খ্যাত পঞ্চবটিতে থেকেও এসব বিক্রিতে কেউ যদি বাধা দেয় বা প্রতিবাদ করে। রাজশাহী কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্র বিশাল হোসেন জনি এটাই করেছিল, আর সেটাই কাল হলো তার। গেল 24 নভেম্বর এক মাদকসেবীকে মাদক বিক্রেতার বাড়ি চিনিয়ে না দেওয়ার জন্য মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে তার উপর। এ সময় জনির মাথায় হাসুয়া দিয়ে কোপও দেয় তারা। মানা করেছিল, এটার কারণটাই বিক্রি করো না, এইসবের কারণটাই আমার ভাইকে টাচ করেছে। ভাই আপনারা জানেন না, হ্যাঁ এখানে বন্ধ আছে, এটা রাগ ধর বেশি। শুধু মেরেই ক্ষান্ত হননি অভিযুক্ত রতন ও তার পরিবারের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় জনিকে যখন অটোরিকশা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দ্বিতীয় দফা হামলা চালায় তারা, এমনটাই অভিযোগ পরিবারের সদস্যদের। হকি দিয়ে মেরেছে আমার ভাইকে, আমার ভাইকে, আমার আপুদেরকে সবাইকে ধরে মেরেছে এভাবে করে। 11 দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর গেল বুধবার দুপুরে মৃত্যুর কাছে হার মানে জনি। আমাকে ওখানে মারছে, আমাকে উল্পাচি টপকে এসে আমার ভাইকে এখানে এসে বাড়ির পুরে একবারে মেরে দিয়ে চলে গেছে ভাই। তারপরে আমাকে তালা মেরে প্রথমে মারামারি করে আমার আরেক ভাইকে মেরে মাথা টাথা ফাটিয়ে দিয়েছে, দ্বিতীয়বারে মারামারি করে আমাদের গোটা ফ্যামিলিকে মেরে আমার ভাই এখন সামনে দাঁড়িয়েছিল, ওই সামনে এসে মেরে দিয়েছে মাথার পুরা হেসে, কবর পুরা হেসে, ওই হাসাটাও আছে ভাই। নিহতের স্বজনেরা এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ফাঁসি দাবি করেছেন। খুব ভালো ছিল বাবা, সব থাকতে আমার লক্ষ্য ছিল বাবা, আমি চাকরি দেখো বাবা, বড় ছিল হাসি চাই রতনের, আমি চাই রতনের।
রতনের পরিবার দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত এমন কথা শোনা গেল খোদ ওই এলাকার অনেকের মুখ থেকে। তাদের অভিযোগ, মাদক বিক্রির কারণে এলাকার পরিবেশও নষ্ট করে দিয়েছে অভিযুক্ত রতনের পরিবারটি। হিরোইন, ফেন্সি, গাঁজা, তারি, মদ যাবতীয় যত রকমের নেশা আছে সম্পূর্ণ ওদের বাড়িতে বিক্রি করে। এ মানে পাড়াকে পাড়া ওরা শেষ করে ফেলেছে। এত সব অভিযোগের জবাব জানতে অপরাধ সূত্র যায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী রতনের বাসায়। সেখানে গিয়ে দেখা গেল বাসায় তালা ঝুলছে। রতনের এক প্রতিবেশী জানান, জনিকে মারার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন সবাই। তবে কোথায় গেছে এ ব্যাপারে তারা কিছুই জানেন না। বেটা ছেলেগুলো সেদিন বিকালে পালাইছে, আর মেয়ে ছেলেগুলো 2 দিন পরে পালাইছে। জনির উপর হামলা করার পরের দিনই তার বড় ভাই বেলাল 9 জনকে আসামি করে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, এই ঘটনার সাথে জড়িত 2 জন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতেও তাদের জোর তৎপরতা রয়েছে বলেও দাবি তার। মারা যাওয়ার বিষয়ে আমরা 302 ধারা মামলাটা সংযোজন করার জন্য বিজ্ঞ আদালতে আমরা আবেদন করেছি এবং যারা পলাতক আছে এখন পর্যন্ত আসামি, তাদের ধরার ব্যাপারে আমরা সচেষ্ট আছি এবং অচিরেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তারা এখন পলাতক আছে। গত 5 ডিসেম্বর দুপুরে জনির লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত সকলের ফাঁসির দাবিও জানিয়েছেন তারা। এই ছিল এবারের অপরাধ সূত্রে। দেখা হবে আগামী পর্বে।